এনএন টেলিভিশনের নিয়মিত ফ্রেম অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয়বস্তু নদীপথ ও বাণিজ্য। আমাদের মাঝে অতিথি হয়ে আসছেন মোহাম্মদ সবুজ শিকদার, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন। অত্যন্ত সুদীপ্ত একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘদিন যাবৎ এই শ্রমিকদের সংগঠন নিয়ে তার পদচারণা, সুখ দুঃখ, ভালোবাসা, কান্না, দুঃখ সব কিছু মিলিয়ে শ্রমিকদের একটা প্রাণবন্ধু বলা যেতে পারে। তাকে সবাই খুব শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে, সম্মানের সাথে যাকে ভালোবাসে, আমরা এমন একজন অতিথিকে আজকে নিয়ে আসছি। আসুন আমরা তার সাথে আজকে নদীপথ ও বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো, আপনি ভালো আছেন? জি, আপনাকে আমরা দীর্ঘদিন পরে আবার পেলাম আমাদের মাঝে। আজকে আমরা নারায়ণগঞ্জের কিছু বিষয় নিয়ে আপনার সাথে, এই নদীপথের বাণিজ্যের একটা ইতিহাস আছে নারায়ণগঞ্জের, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমে একটু আলোচনায় আসতে চাচ্ছি যে নদীপথে মর্মান্তিক দুর্ঘটনার মাঝেও একটা বাণিজ্যিক কেন্দ্রবিন্দু গড়ে ওঠে। এই বিষয়টা যদি একটু আপনি আলোচনা করতেন। এত কিছু হয়ে যাওয়ার পরে একটা প্রাণবন্ত হয়ে আবার জাগ্রত হয়ে যায় নদীপথ। আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জ এই জায়গাটি হয়েছে শীতলক্ষা নদী, নারায়ণগঞ্জের বুক ছিঁড়ে যে নদী বয়ে গেছে শীতলক্ষা, সেই নদীর এবং নারায়ণগঞ্জ হয়েছে আপনার রাজধানী ঢাকার একদম নিকটবর্তী একটি স্থান। আর ঢাকায় তো বর্তমানে আপনি জানেন যে বাণিজ্যিক এলাকা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলি ঢাকাতে এখন আর করা সম্ভব না। শীতলক্ষা নদীর পাশেই মেঘনা, এবং তার পাশে আপনি জানেন যে বাংলাদেশের একটি বিশাল বড় শিল্প যেটা হয়েছে আপনার জাহাজের সংশ্লিষ্ট আপনার সিমেন্ট ফ্যাক্টরিগুলি, এবং এখানে জানেন বিভিন্ন গ্রুপ কোম্পানির গুলি যে আমাদের অনেক ডগিয়াটও হচ্ছে নতুন নতুন। হ্যাঁ, সেটাই আমি বলছি আপনাকে যে, এবং আমাদের বিভিন্ন গ্রুপ কোম্পানি বলি আমরা, যেরকম প্রাণ বলেন, আপনাদের সিটি বলেন, রূপচাঁদা বলেন, এই সমস্ত আটা, ময়দা, সুজি, চিনি সহ নিত্য খাদ্য যে দ্রব্যমূল্যগুলি আছে। এবং তার পাশাপাশি আপনি জানেন যে এই ডগ ইয়ার্ডের এখানে একটি শিল্প আছে, ডগ শিল্প, যেখানে শ্রমিকরা কাজ করে। এখানে আমাদের নৌবাহিনীর একটা ডগ ইয়ার্ড আছে, যার কারণে নারায়ণগঞ্জটা আমাদের এই বাণিজ্যিক নগরীটা এই ঢাকার পাশে থাকার জন্যই এত গুরুত্ব বহন করে। এবং এই নদীপথে একদম স্বল্প খরচে যে সমস্ত সিমেন্টের কাঁচামালের পণ্য নিয়ে আসা যায়, পণ্য সামগ্রী আপনার জি, এবং নিতাইগঞ্জে আপনি জানেন নিতাইগঞ্জে আমাদের যে বিশাল বড় একটি আড়তের, সেখানে বিভিন্ন রকম প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ, সেই ঘাটেও আমাদের হাজার হাজার শ্রমিকরা কাজ করে। জাহাজ ভিড়ে, জাহাজ আসে, জাহাজ যায়। এবং এখানে বিআইডব্লিউটিসির যারা বিভিন্ন ফেরি সার্ভিসগুলি, সেখানে এখানে ডাকেশ্বরীতে ডগ ইয়ার্ড আছে 3টা, সেখানে এই জাহাজগুলি নির্মিত হয়, রিপেয়ারিং হয়, সেখানে মানুষ কাজ করে। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জকে আমি যদি মূল্যায়ন করি, আপনি ওদিক থেকে সেই মেঘনাতেও কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যেই অঞ্চলটা মেঘনার পারে, সেখানে জানেন যে ফ্রেশ কোম্পানির একটি সিমেন্ট ফ্যাক্টরি, মদিনার, এবং সেই উপরে আমাদের সেই বৈদ্যের বাজারের উপরে অসংখ্য অসংখ্য ফ্যাক্টরি নির্মিত হচ্ছে। সেজন্য নারায়ণগঞ্জকে এখানে সস্তায় শ্রমিক পাওয়া যায়, যেহেতু এখানে নারায়ণগঞ্জে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জীবিকার তাগিদে এখানে এসে কাজ করে। ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসতে চাই, যে সস্তা শ্রমিক পাওয়া যায়, যে কথাটা আজকে আলোচনায় নিয়ে আসলেন, কেন সস্তা? সস্তা শ্রমিক হলো এই কারণে, আপনি দেখেন যে সস্তা অবমূল্যায়নটা করা হয়। অবমূল্যায়ন তো এক পর্যায়ে হয়েই যাচ্ছে, এই কারণে হয়ে যাচ্ছে কারণ নারায়ণগঞ্জের ইতিহাস হলো প্রাচ্যের ডান্ডির ইতিহাস। এক সময় সোনালী আর যে পাট এই নারায়ণগঞ্জের থেকেই সারা পৃথিবীতে চষে বেরিয়েছে। নারায়ণগঞ্জের এই আদমজি, ইস্পাহানি, বাওয়ানি, আজকে যে মানুষগুলি মিলের যে সমস্ত শ্রমিকগুলি আজকে হারিয়ে গেছে, তারা কোথায়? সেই শ্রমিকদের আত্মীয়, সেই শ্রমিকদের ছেলে সন্তান এখন কোথায়? তারা কি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে? সবাই পারে নাই। ওই নারায়ণগঞ্জে যে তারা দীর্ঘদিন তার বাবা এখানে ফ্যাক্টরির ভিতরে কাজ করেছে, বংশ পরম্পরায় সে এখানে তার একটি কলোনির ভিতরে সে ছিল, ওই বাবার সূত্র ধরেই ছেলে আবার এখানে এসে কাজ করছে। একই পেশা, হয়তো গার্মেন্টসে করছে, নয়তো কোনো সিমেন্ট ফ্যাক্টরিতে করছে, নয়তো কোনো ঘাটে লেবারি করছে, নয়তো কোনো আমাদের জাহাজে কর্মরত আছে।
এরকম ভাবে ওই সেই শ্রমিকরাই, তারা তো অন্য কোনো কাজ জানে না, সেজন্যই তারা এখানে সস্তায় শ্রমিক পায় বিদায়ী দেখবেন সমস্ত ফ্যাক্টরি, বসুন্ধরা বলেন, যত বড় বড় কোম্পানি আছে, সাহা বলেন, ক্রাউন বলেন, সমস্ত কোম্পানি দেখবেন যে সবাই অফিস ঢাকা। আকিজ বলেন, এখানে দেখেন আকিসের যে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির নবীগঞ্জের ওই পারের যে মানুষ, ডাস্ট, ফ্যাক্টরির ডাস্ট আমাদের বরফকল ঘাট পর্যন্ত চলে আসে রাতের বেলা। তারপরে কিন্তু সেখানে একটি কর্মযজ্ঞ চলে, সেখানে সে ডাস্ট ফ্যাক্টরির ভিতরে আপনার সেখানে ময়দার মিলও আছে, তো সেখানে মানুষ বিভিন্ন রকমের কাজ করে না, সেজন্য আসলে সস্তায় এই নারায়ণগঞ্জে শ্রমিক পাওয়া যায়। এবং নারায়ণগঞ্জের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে এই নারায়ণগঞ্জে প্রায়, আমি তো জানি যতদূর প্রায় 50টার উপরে জেলার মানুষ নারায়ণগঞ্জে এই শ্রমিক হিসাবে কাজ করতে আসে। না, এটা ঠিক আছে, অনেক লোক আমাদের এই নারায়ণগঞ্জে শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছে, এবং এই শিল্পনগরীর যত বাণিজ্যিক কেন্দ্রবিন্দুগুলো আছে ম্যাক্সিমাম বিভিন্ন জেলার শ্রমিকরাই এখানে আছে। তারা মোটামুটি নারায়ণগঞ্জবাসী তাদেরকে যথেষ্ট আদর, ভালোবাসা, স্নেহ দিচ্ছে, তাদেরকে দিচ্ছে। স্বাভাবিক, নারায়ণগঞ্জের মানুষ তাদেরকে সহযোগিতা না করলে তারা কাজ করতে পারতো না। জি, আর একটা জিনিস হচ্ছে যে আমরা চাই, যেহেতু আপনার শ্রমিকদের একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার তারা আপনাকে খুব ভালো শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে আপনাকে সবসময় দেখে, কারণ আমরা দেখি এই জায়গাগুলো, এই যে বিশ্বাসের জায়গাটা তৈরি করাটা, আবার দীর্ঘদিন ধরে একই জায়গায় আপনি তাদের নিয়ে কাজ করছেন, এই বিষয়গুলোর মাঝে আমি একটা ভিন্ন একটা প্রশ্নে আসতে চাচ্ছি। নদীর নব্যতা, স্রোতের গতিবেগ, অতিরিক্ত যাত্রী বহনের কারণে আপনাদের শিপিং কর্পোরেশন হোক বা যাত্রীবাহী হোক, এদের কি কোনো সমস্যা তো অবশ্যই আছে, সমস্যা অবশ্যই আছে। দেখেন, আমি একটা বিভিন্ন জায়গায় আসলে যখন সুযোগ হয় আমাদের মিটিং টিটিংয়ে কথা বলার, আমরা তখন বলি বিষয়টা হলো নদীর ড্রেজিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে আসলে নদীর ড্রেজিং এর কারণে অনেক সময় তো অনেক মালের কস্টিং খরচও বেশি পড়ে যায়। বড় জাহাজগুলি ঢুকতে পারে না যখন, তখন ছোট জাহাজ দিয়ে সেগুলি আবার আনলোড করে নিয়ে আসতে হয়। আপনি জানেন যে আমাদের গোদনাইলে যে আমাদের পদ্মা এবং যমুনার যে দুটি তেলের ডিপো আছে, এখান থেকে আমাদের বিমানের তেলগুলি যায়, এখানে পেট্রোল, অকটেন এবং ডিজেল এখানে খালি হয়। তো এই নদীটার এই পূর্ব পাড়টা, বন্দরের ওই পাড়টা আপনার অনেকখানি জায়গা পলি পরে একদম চর হয়ে গেছে, সেখানে ড্রেজিং এর ব্যবস্থা নেই। তো আমি যেটা আপনার এই জ্ঞাতার্থে বলি, জেনে রাখবেন আপনি, সেটা হলো দেশের ছোট্ট ছোট্ট যারা ব্যবসা করে, এখন এই অসংখ্য বালুবাহী বালগেট হয়েছে, আপনি জানেন ডিজার। আমাদের ধারণা, আমার একটা নিজের একটা অ্যানালিসিস হচ্ছে, সেটা প্রায় 20,000-এর উপরে সারা বাংলাদেশে এগুলি আছে। এগুলি 1994-95 সনের দিকে ভারতের একজন ইঞ্জিনিয়ার এসে আমাদের এই বালগেটটা তৈরি করে দিয়ে গেছিল ছোট। এটা আমাদের ওই যে আমাদের ইস্টার্ন হাউজিং এর যিনি মালিক ছিলেন, জহিরুল ইসলাম সাহেব ইঞ্জিনিয়ার, ওনার মাধ্যমে এটা তৈরি হয়েছিল। সেটি হওয়ার পরে এই শীতলাক্ষা, বুড়িগঙ্গা, মেঘনাতে অসংখ্য জায়গায় আপনার কিন্তু এই দেশীয় প্রযুক্তির ড্রেজার দিয়ে কিন্তু এই নদী ড্রেজিং করা হয়েছে। সরকারিভাবে ওইভাবে কিন্তু ড্রেজার আমাদের ছিল না।